বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা 2025 সালে নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখতে এবং অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আপলোড দেওয়া হবে। এর জন্য আমাদের মূল চ্যানেলে এসে প্লেলিস্টে চলে আসতে হবে। আসার পরে নিচের দিকে যদি তোমরা যাও তাহলে এখানে দেখো উচ্চতর গণিত, সাধারণ গণিত, তারপর রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান সহ প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও আপলোড করা থাকবে। তোমরা এখান থেকে তোমাদের পার্ট বাই পার্ট আকারে যেটা দরকার সেটা দেখে নিতে পারো। ওকে, তো আজ আমরা আলোচনা করব রসায়নের ধারণা এই অধ্যায়টির প্রথম ক্লাস নিয়ে। তো এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের যে মেইন টপিক যেগুলো আছে সেগুলো একটু দেখি। মেইন টপিক হচ্ছে, প্রথমে রয়েছে রসায়ন পরিচিতি, রসায়নের পরিচিতি, তারপর রসায়নের ক্ষেত্রসমূহ, এরপরে রয়েছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক, যেমন রসায়ন বিজ্ঞানের সাথে পদার্থ বিজ্ঞানের কি সম্পর্ক আছে, রসায়ন বিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের কি সম্পর্ক আছে, গণিতের কি সম্পর্ক আছে, এটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব রসায়ন পাঠের গুরুত্ব কি, মানে কেন রসায়ন পাঠ করব আমরা, রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা, প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা এগুলো নিয়ে আলোচনা করব। রসায়নের ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, এটা নিয়ে আলোচনা করব। প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলীর রসায়নের দৃষ্টিতে কেমন, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের পরিচিতি। রসায়নের পরিচিতিতে আমরা জানবো রসায়ন কাকে বলা হয়, রসায়ন কত প্রকার, কি কি, রসায়নের শব্দটা কোথা থেকে আসলো, এই বিষয়গুলো নিয়ে। যেমন রসায়ন কাকে বলা হয়, রসায়ন হলো একটি মৌলিক বিজ্ঞান যা কি করে, পদার্থের গঠন, গুণ, বৈশিষ্ট্য এবং পরিবর্তনের অধ্যয়ন করে বা পরিবর্তন সম্পর্কে অধ্যয়ন করে। মানে একটা পদার্থ কাকে বলা হয় জানো? পদার্থ হচ্ছে যার ভর আছে, তারপর জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? পদার্থ বলি। তো ওই পদার্থটা কিভাবে গঠিত হয়, ওই পদার্থের গুণাগুণ কি, বৈশিষ্ট্যটা কি, আবার বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় রসায়ন। তাহলে রসায়ন কাকে বলা হয়? রসায়ন হলো, আমরা এভাবে বলবো, রসায়ন হলো একটি মৌলিক বিজ্ঞান। এটা একটা বিজ্ঞানের সাবজেক্ট, তাই না? যা কি করে, পদার্থের গঠন নিয়ে আলোচনা করে, পদার্থের গুণ নিয়ে আলোচনা করে, পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে, তাকে আমরা কি বলবো? রসায়ন বলবো। এখন এই রসায়নের প্রকার ভেদ রয়েছে। রসায়ন কয় প্রকার? তো রসায়ন আবার দুই রকমের, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। অজৈব রসায়ন কোনগুলো? অজৈব পদার্থের গঠন, অজৈব পদার্থের বৈশিষ্ট্য, আচরণ এবং তাদের মধ্যে বিক্রিয়া সংক্রান্ত যে বিজ্ঞান, সেটাকে আমরা অজৈব রসায়ন বলবো। আর জৈব রসায়ন কাকে বলা হয়? জৈব রসায়ন হচ্ছে জৈব পদার্থের গঠন, বৈশিষ্ট্য, আচার এবং তাদের মধ্যে বিক্রিয়া সংক্রান্ত যে বিজ্ঞান, ঠিক আছে, এটাকে আমরা জৈব রসায়ন বলবো। তাহলে আমরা এখান থেকে জানলাম রসায়ন কাকে বলা হয়, রসায়নের প্রকারভেদ। রসায়ন দুই রকমের, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, মানে কোন শব্দ থেকে রসায়ন শব্দটা আসলো এবং কারাই বা এই রসায়ন শব্দটার উৎপত্তি করলো এবং রসায়নের জনককে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যেমন মধ্যযুগীয় আরবে তারা যখন রসায়ন চর্চা করত, সেই রসায়ন চর্চাকে তারা আলকেমি বলতো। মধ্যযুগে আরব দেশে, মানে সৌদি আরবে, ওখানে কি করতো? রসায়ন চর্চা করতো, রসায়নের যে বিষয় নিয়ে আলোচনা করতো যারা, তাদের সেটাকে আলকেমি তারা বলতো। আর যারা গবেষণা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো, আলকেমিস্ট। যেমন এখন রসায়ন নিয়ে আলোচনা করে আমরা কেমিস্ট্রি বলি, তাই না? আর যারা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে তাহলে কেমিস্ট বলা হয়। আর এখন ওই সময়ে যারা রসায়ন চর্চা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট, আর রসায়ন চর্চা করাটাকে বলা হতো আলকেমি। একটা হচ্ছে আলকেমি, চর্চা করাকে আলকেমি বলা হয়, আর যারা চর্চা করতো তাদেরকে বলা হয় আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে, CACMI, কিমি বা KIMI, এই শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে, যার বাংলা অর্থ হলো রসায়ন।
তাহলে দেখছো আমরা এখানে কি কি তথ্য পেলাম। প্রথম তথ্যটা হচ্ছে আরব দেশে মধ্যযুগে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, যারা চর্চা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো। আলকেমিস্ট এই যে এই শব্দটা মানে আলকেমি শব্দটা এসেছে আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটা আবার মানে এসেছে আবার কিমি থেকে, শুধু কিমি থেকে। এই কিমিয়া শব্দ থেকে পরে কেমিস্ট্রি শব্দটা হয়েছে, যার অর্থ হচ্ছে রসায়ন। তো রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। জাবির ইবনে হাইয়ান হলো রসায়নের জনক। কেন? কারণ জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তোমাদের এমসিকিউতে আসতে পারে এই যে প্রশ্নটা এমসিকিউতে, কে বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি? কে বিশ্বাস করত? কে বিশ্বাস করতেন? জাবির ইবনে হাইয়ান, তাকে হচ্ছে রসায়নের জনক বলা হয়। ঠিক আছে, তবে আধুনিক রসায়নের জনক কিন্তু অন্য আরেকজন। তাহলে রসায়নের জনক জাবির ইবনে হায়ান, কিন্তু আধুনিক রসায়নের জনক হচ্ছে আরেকজন। সেটা কে? সেটা হচ্ছে ল্যাভয়েসিয়ে, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। তো এখানে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানীরা। তাহলে পরীক্ষায় যদি তোমাদের এমসিকিউতে আসে, যে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, কিরকম আসতে পারে যে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন কোন কোন বিজ্ঞানী? তাহলে তুমি বলবা অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, তারপরে স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন। এরা হচ্ছে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন বা উদ্ঘাটন করেন। ঠিক আছে, এটা এজন্য আধুনিক রসায়নের জনক বলা হয়, এটা অ্যান্টনি ল্যাভয়েসিয়ে কে বলা হয় আধুনিক রসায়নের জনক। তাহলে দেখো রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান। যদি বলে রসায়নের জনক কে, তাহলে জাবির ইবনে হাইয়ান বলবো। জাবির ইবনে হাইয়ান কখন বলবো? যখন রসায়নের জনক বলা হবে। আর যদি বলে আধুনিক রসায়নের জনক কে, তখন আমরা বলবো হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। তাহলে দেখো এখানে আমরা রসায়ন কাকে বলে সেটা জানলাম, রসায়নের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, রসায়ন শব্দটা কিভাবে উৎপত্তি হলো বা তৈরি হলো সেটা আলোচনা করলাম, কাদেরকে রসায়নের জনক বলা হয় সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ, মানে বাস্তব জীবনের বিভিন্ন বিষয় বা ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণ করব। যেমন দেখো এটা কিন্তু প্রশ্ন আসে তোমাদের, কাঁচা আম টক। আমরা যখন কাঁচা আম খাই তখন টক লাগে, কিন্তু পাকা আম আবার আমাদের কাছে মিষ্টি লাগে। তাহলে এটা কেন হয়? পরীক্ষা এটা আসে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? পরীক্ষা এটা আসে। আবার এটুকু আসতে পারে যে পাকা আম মিষ্টি কেন লাগে? তো দেখো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, কাঁচা আমে, যেগুলো টক লাগে। যেমন দেখো সাকসানিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি অ্যাসিড থাকে, ফলে কাঁচা আম টক থাকে। কিন্তু আম যখন পেকে যায়, পাকে, তখন এই অ্যাসিডগুলোর পরিবর্তন ঘটে, তখন আবার এখানে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এগুলো আবার মিষ্টি, তাই পাকা আম মিষ্টি লাগে। তাহলে দেখো আমরা বলবো যে কাঁচা আমে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড, আর অ্যাসিডের ধর্মই হচ্ছে টক। দেখো টক জাতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু অ্যাসিড, তো অ্যাসিডের ধর্মটাই হচ্ছে টক, তাই না? এজন্য যেহেতু কাঁচা আমে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড গুলো থাকে, এজন্য কাঁচা আম কি লাগে? টক লাগে। আর যখন আম পেকে যায় তখন আর ওই অ্যাসিড গুলো থাকে না, অ্যাসিড গুলোর পরিবর্তে তখন হয়ে যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয়। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা কিন্তু মিষ্টি, এজন্য পাকা আম মিষ্টি লাগে। আবার আমাদের এই ধরনের প্রশ্ন হতে পারে, যেমন কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহনে তাপ শক্তি তৈরি হয় কিভাবে? দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলা হয়? হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা যৌগের সমন্বয়ে যেসব যৌগ গঠিত হয়, দুইটা মৌলের সমন্বয়ে যেসব যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। যেমন দেখো CH4, এটা একটা হাইড্রোকার্বন, তাই না? এটাকে বলা হয় মিথেন। এরকম কোটি 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 হাইড্রোকার্বন রয়েছে। তো এখানে কেরোসিন প্রাকৃতিক গ্যাস বলতে মূলত এই যে মিথেনকে বোঝায়, CH4 কে বোঝায়। তারপরে মোম, এগুলো সবই হচ্ছে মূল উপাদান হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ শক্তির সৃষ্টি হয়।
আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আবার এটা আসতে পারে যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন। আমাদের যখন আমাদের পেটের ভিতরে যখন অ্যাসিড হয়, অ্যাসিডিটি হয়, তাই না, আমরা সেটাকে গ্যাস বলি, গ্যাসের বড়ি খাই না, ওই গ্যাসের ওষুধ যেটা ওইটাই হচ্ছে অ্যান্টাসিড। এটাকে কি বলা হয়? অ্যান্টাসিড বলা হয়। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HCl। দেখো এগুলোর নামকরণের জন্য আমি তোমাদের এই অধ্যায়ের উপরে পূর্ববর্তী কিছু ক্লাস আমরা নিয়েছিলাম রসায়নে। দেখো এই যে রসায়নে, দেখো এখানে তোমার রসায়নে কিভাবে নামকরণ করতে হয়, যে অজৈব যৌগের নামকরণ, অর্থাৎ এখানে অ্যাসিডের নাম কিভাবে করতে হয়, ক্ষারের নাম কিভাবে করতে হয়, লবণের নাম কিভাবে করতে হয়, এগুলো আলোচনা করেছি। তোমরা ওটা দেখে নিও, তাহলে আরো ভালো পারবা। রসায়ন পুরা অধ্যায় পুরা রসায়ন পড়তে তোমাদের সুবিধা হবে। তো এখানে যখন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির জন্ম হয়। এই যে অ্যান্টাসিড মানে কি? অ্যান্টাসিড যেগুলো হচ্ছে অ্যাসিডকে প্রশমিত করে। অ্যান্টাসিড যেমন দেখো ক্ষার বা ক্ষারককে অ্যান্টাসিড বলা হয়। তো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে AlOH3। এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে কমেন্টে বলে দিও, ইনশাআল্লাহ ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারবা। আর তোমরা যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, আমাদের যারা তোমরা সায়েন্সে রয়েছে নবম এবং দশম শ্রেণীর জন্য, আমাদের প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে আমরা 5টা সাবজেক্ট পড়িয়ে থাকি। সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। আলহামদুলিল্লাহ এই কোর্সটি চলমান রয়েছে এবং কোর্সটিতে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বার যোগাযোগ করতে পারো, 01620103495। তোমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান এই 2টা সাবজেক্ট পড়ানো হবে 220 টাকার বিনিময়ে। তোমরা চাইলে এখানেও ভর্তি হতে পারো। ওকে। আর যদি আমাদের এখানে কেউ অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোচিং রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এখানে। এখানে এসেও সরাসরি তোমরা ভর্তি হতে পারো। আশেপাশে যে স্কুলগুলো আছে স্টুডেন্ট গুলো এখানে এসে ভর্তি হয়, যেমন রামপুর একরামুন্নেসা, আলাতুন্নেসা, তারপরে সিরাজ মিয়া মেমোরিয়ালস, নোভেশন স্কুল আছে, তারপরে বনশ্রীতে আইডিয়াল স্কুল রয়েছে। তো এইখানের স্টুডেন্ট গুলো এখানে ভর্তি হয়। তোমরা চাইলে এখানে আশেপাশে যারা রয়েছে ভর্তি হতে পারো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা রসায়নের পরিধি বা ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।